Welcome, my dear students, to my channel Edu English Care. Today we will discuss our poem, which includes in class 11 semester 2. Okay, the name of the poem is My Last Assist, and its poet is Robert Browning. You all know, a famous poet, and he is the creator of poetic technique named dramatic monologue. তো চলো প্রথমে ছাত্ররা আমরা একটা কাজ করি, আমাদের বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং সম্পর্কে দু এক কথা আমরা জেনে নিই। রবার্ট ব্রাউনিং একজন ইংল্যান্ডের বিখ্যাত কবি ভিক্টোরিয়ান পিরিয়ডে। হ্যাঁ, তো দেখো রবার্ট ব্রাউনিং এর জন্মকাল 1812 থেকে 1889। তো রবার্ট ব্রাউনিং এর বাবার নাম কিন্তু রবার্ট ব্রাউনিং, আর যদি মায়ের কথায় আসে তাহলে সারা আনা। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং এর বাবা কি করতেন? রবার্ট ব্রাউনিং বাবা কিন্তু একজন ব্যাংক অফ লন্ডনের সেই সময়কার হাইপেড ক্লার্ক ছিলেন, অর্থাৎ অনেকটা টাকা তিনি স্যালারি হিসাবে পেতেন ব্যাংক কর্তৃপক্ষ থেকে। হ্যাঁ, ইনি একজন শিক্ষার একজন অনুরাগী ব্যক্তি ছিলেন। হ্যাঁ, ইনার কিন্তু বাড়িতে নিজস্ব একটা লাইব্রেরি ছিল, যে লাইব্রেরিতে 600-র উপরে বই উনি সংরক্ষণ করে রেখেছিলেন। বেশ, মায়ের কথায় যদি আসি, মা হচ্ছে সারা আনা। ইনি একজন জার্মান শিপ ওনারের মেয়ে। ঠিক আছে, তো সারা আনা ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে উনি কিন্তু একজন প্রখ্যাত মিউজিশিয়ান ছিল, একদম ফেমাস একজন মিউজিশিয়ান ছিলেন আমাদের সারা আনা। তো এইরকম একটা রত্ন পরিবারে, অর্থাৎ দেখো মা বাবা দুজনই কিন্তু দুই ক্ষেত্রে বিখ্যাত মানুষ ছিলেন, এবং এরকমই একটা পরিবারের একমাত্র পুত্র সন্তান হচ্ছে রবার্ট ব্রাউনিং। দেখো বাবার যা নাম ঠিক সেই একই নাম হচ্ছে আমাদের কবি। হ্যাঁ, রবার্ট ব্রাউনিং। এই রবার্ট ব্রাউনিং এর জন্ম 1812 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তো 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পর রবার্ট ব্রাউনিং এর যদি আমরা শিক্ষার দিকটা দেখি, তাহলে আমরা দেখবো যে হি ডিড নট গো টু ট্র্যাডিশনাল স্কুল ফর হিজ এডুকেশন, জাস্ট লাইক রবীন্দ্রনাথ টেগোর। রবি ঠাকুরের মতো, আমাদের রবি ঠাকুর যেরকম কোনোদিন গতানুগতিক স্কুলে গিয়ে পড়াশোনা করেনি, ঘরে বসেই সবকিছু করেছেন, ঠিক একই রকম ভাবে রবার্ট ব্রাউনিং কিন্তু কোনোদিন কোনো গতানুগতিক স্কুলে যায়। ইন হিজ লেটার লাইফ, পরবর্তী জীবনে যখন তার গ্রাজুয়েশন করার সময় বা কলেজে পড়ার সময়, সেই সময় চেষ্টা করেছিল একটা দুটো কলেজে পড়াশোনা করার, কিন্তু সেখানে গিয়ে দেখলো যে সবাই ধর্মীয় মানুষ যারা সেই সময়কার ছিল তাদেরই ছেলেমেয়েরা পড়াশোনা করে, অন্য কেউ করে না, যেটা রবার্ট ব্রাউনিং এর একেবারে অপছন্দ ছিল। যাই হোক, কিছুদিন পরে সে কিন্তু কলেজ ছেড়ে দিয়েছিল। এবারে আমরা আসি, রবার্ট ব্রাউনিং ছোটবেলা থেকেই কিন্তু তার কবিতা লেখার প্রতি তার একটা আগ্রহ ছিল। হ্যাঁ, জেল ছিল একটা। মাত্র 12 বছর বয়সে সে তার প্রথম কবিতা সংগ্রহ লিখেছিল, যার নাম ছিল ইনকন্ডিটা লিখেছিলেন, কিন্তু প্রকাশকের অভাব বইটা তিনি প্রকাশ করতে পারেনি। শেষমেশ রাগ করে বইটাকে ছেড়ে ছুটে নষ্ট করে ফেলেছে। এবারে দেখো 14 বছর বয়সে ফ্রেঞ্চ, গ্রিক, ল্যাটিন, ইটালিয়ান, এই যে 4টে ভাষায় সে প্রচন্ড পরিমাণে দক্ষতা অর্জন করেছে। ওই যে ঘরে বসে পড়তেন, আর তার বেশিরভাগ সময়টা কিন্তু কাটতো তার বাবার লাইব্রেরিতে।
সেখানে 600-র উপরে বই, এবং সেগুলো সে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করতো, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করতো। এবারে আমরা যদি তার একটু ম্যারিড লাইফে আসি, হুম, যে তার বিবাহিত জীবন নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে দেখবো যে 1845 সালে, দেখো 1845 সালে এলিজাবেথ ব্যারেট নামে একজন সঙ্গে তার পরিচয় হয়েছিল। এই এলিজাবেথ ব্যারেট কে ছিল? এলিজাবেথ ব্যারেট কিন্তু উম, একজন মহিলা কবি ছিলেন, এবং এলিজাবেথ ব্যারেটের আর একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে এলিজাবেথ ব্যারেট কিন্তু সেমি ইনভ্যালিড ছিল। আমাদের বিখ্যাত কবি ব্রাউনিং এর থেকে 6 বছরের বড়ও ছিল। যাই হোক, তাদের পরিচয় হয়েছিল 1845 সালে। 1846 সালের 12ই সেপ্টেম্বর আমরা গিয়ে দেখবো যে দুজন বিয়ে করছে, এবং এলিজাবেথ ব্যারেটের স্বাস্থ্যের কারণে তারা দুজন লন্ডন থেকে পালিয়ে ইটালিতে গিয়ে হাজির হয়েছিল। ইটালিতে যাওয়ার পর সেখানে তারা পার্মানেন্টলি বসবাস শুরু করেছিল, যদিও তাদের বিয়েটা কিন্তু মোটামুটি সিক্রেটলি ছিল। কেন সিক্রেটলি ছিল? এলিজাবেথ ব্যারেটের বাবা, ফাদার, একেবারেই বিষয়টা মেনে নিতে পারেনি। তিনি চেয়েছিলেন তার যত ছেলে মেয়ে আছে সবাই অবিবাহিতই থাকবে। যাই হোক, 1849 সালে তাদের প্রথম সন্তান, একমাত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ছিল রবার্ট ওয়াইটম্যান ব্যারেট। এই রবার্ট ওয়াইটম্যান ব্যারেটের ডাক নাম ছিল পেন। তো যাই হোক, এই মোটামুটি ছিল জীবন বৃত্তান্ত। আমরা দেখব 1861 সালে আমাদের কবির স্ত্রী মারা যান। এলিজাবেথ ব্যারেট মারা গিয়েছিলেন। এলিজাবেথ ব্যারেট মারা যাওয়ার পর 1862 সালে তার একমাত্র পুত্র পেনকে নিয়ে সে কিন্তু পুনরায় ইতালি থেকে আমাদের কবি ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। হ্যাঁ, ফিরে আসার পর সেই ইংল্যান্ডে তখন থেকেই সে পার্মানেন্টলি ইংল্যান্ডে থাকা শুরু করেছে। ওকে, আরেকটা কথা বলি যে আমাদের এলিজাবেথ ব্যারেট কিন্তু তার আর্থিক সহায়তা প্রচন্ড পরিমাণে ভালো ছিল, যার জন্য কিন্তু ইটালিতে থাকাকালীন সময়ে যে আর্থিক সমস্যা আমাদের কবির হয়নি একটাই কারণ, তখন কিন্তু এলিজাবেথ ব্যারেট বেশ আর্থিক দিক থেকে সচ্ছল ছিল। ওকে, চলো আমরা এবারে আমরা আলোচনা করব একটু কবিতার বিষয়বস্তু নিয়ে আমরা একটু দেখে আলোচনা করি। তার আগে আরেকটা কথা একটু বলি যে ব্রাউনিং বিখ্যাত ছিল যে কারণে ইংরেজি সাহিত্যে, সেটা হচ্ছে উনি একটা পোয়েটিক টেকনিক আবিষ্কার করেছিলেন। তাই তো আমরা সবাই জানি, ড্রামাটিক মনোলগ বলে একটা টেকনিক আবিষ্কার করেছিলেন। ড্রামাটিক মনোলগ বিষয়টা কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে it's a technique by which a poet is able to describe his poet in dramatic manner, in which the speaker beautifully utters his personal crisis, love, after all his personal life, where a listener listens his description, listens to his description silently, and the listener doesn't speak out. He is only a listener, a pure listener. That is dramatic monologue. এই ড্রামাটিক মনোলগ তিনি কিন্তু ক্রিয়েট করেছিলেন। এছাড়া আমরা অর্থাৎ কি হলো, তাহলে এখানে একজন বক্তা সে তার ব্যক্তিগত জীবনের যত রকম সমস্যা সে খুব সুন্দর করে ব্যাখ্যা করবে, ঠিক ড্রামাটিক মানে একটা নাটকীয় একটা ম্যানারে, আর একজন লিসনার সেটা শুনবে, একজন শ্রোতা শুনবে, এবং শ্রোতা সে কিন্তু তার কথা মতো তার পেছন পেছন যাবে, যাকে বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে,
কিন্তু সে একটা কথা বলবে না, তার কোনো সাজেশন নেই, তার কোনো পার্সোনাল সাজেশন বিহাইন্ড দ্য স্পিকার্স ডেসক্রিপশন, কোনো কিছু নেই, নাথিং, নাথিং এলস, ঠিক আছে। এই এই হচ্ছে তোমার ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ ছাড়াও তিনি আহ আহ, আমাদের মানুষটা যে সমস্ত কবিতা, বিখ্যাত বিখ্যাত কবিতা লিখেছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাই লাস্ট ডাচেস তো আমাদের আছেই, এছাড়া লাস্ট রাইড টুগেদার, পরফিউরাস লাভার, তারপর মিটিং এট নাইট, এগুলো আমরা সবাই কম বেশি মোটামুটি দেখেছি, আমাদের প্রিভিয়াস সিলেবাসেও ছিল, আমাদের মিটিং এট নাইটটা ছিল, তাছাড়া লাস্ট রাইড টুগেদারটাও একটা বিখ্যাত একটা কবিতা। যাই হোক, এছাড়াও ইনি আরেকটা একটা ছোট গল্প যেটা আমরা সবাই কম বেশি জানি, সেটা পাইপার অফ হ্যামলিন এর স্রষ্টা কিন্তু, যে গল্পের মধ্যে আমরা দেখেছি যে হ্যামলিন শহরে কোনো এক সময় প্রচন্ড পরিমাণে ইঁদুরের উৎপাত হয়েছিল, তাই তো? যে ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেখানকার যিনি কাউন্সিলর ছিলেন, সেখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত মানুষ ছিল, তিনি কিন্তু অ্যানাউন্স করেছিলেন একটা ভালো রিওয়ার্ডের, যিনি কিনা এই ইঁদুরগুলোর থেকে শহরকে মুক্তি দিতে পারবে। এবং তখন একজন পাইপার এসে সে তার পাইপের মানে জাদু ছিল, যে জাদুর বলে সমস্ত ইঁদুরগুলো তার পেছন পেছন গেছিল এবং সে কিন্তু সেই সমুদ্রে তাদের ডুবিয়ে মেরে ফেলেছিল। যখন ইঁদুরগুলো মারা যায়, তখন কিন্তু উম, সেই শহরেরই যিনি কাউন্সিলর ছিলেন বা যিনি প্রধান ছিলেন, তিনি কিন্তু তাকে গিফট দিতে অস্বীকার করতে, সে কিন্তু আবার একটা টিউনে এসে বাঁশি বাজিয়েছিল এবং শহরের যত শিশুরা ছিল তারা কিন্তু সবাই তার পেছন পেছন আবার অনুসরণ করে সেই সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। এই যে গল্পটা আমরা পড়েছি, আমরা জানি ঈদ এর কিন্তু স্রষ্টা কিন্তু আমাদের রবার্ট ব্রাউন। চলো আমরা এবার দেখি টাইটেল সম্পর্কে কিছু দেখি। দেখো, কবিতার নাম লেখা আছে মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেস, তিনখানা শব্দ এখানে আছে। তো আমরা প্রথমে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিই। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে? এই কবিতাটা লেখার পেছনে একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে। যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড বলতে, এই কবিতা যিনি স্পিকার, আসলে স্পিকারটা কিন্তু আমরা দেখবো যে ডিউক অফ ফেরারা, কোনো একটা ফেরারা বলে কোনো একটা রাজ্য জায়গা, সেখানকার যে ডিউক যিনি হচ্ছে তোমার শাসক, সেই শাসক কিন্তু, যার নাম ছিল আলফান্সো টু, যার জীবনকাল ছিল 1533 থেকে 1598। এই দীর্ঘ সময়ে সে কিন্তু ডিউক ছিল, ডিউক ছিল, এবং এই ছিল ফিফথ ডিউক। অর্থাৎ এই যে ডিউকডমটা স্ট্যাবলিশড হয়েছিল, বা এই আলফান্সোর যে পূর্ববর্তী শাসকরা শাসন ব্যবস্থা চালিয়ে রেখেছিল, এইটা বলছে 900 বছর ধরে তারা রাজত্ব করছিল, 900 ইয়ার্স। হ্যাঁ, 900 বছর, অর্থাৎ বেশ পুরনো একটা সম্ভ্রান্ত সাম্রাজ্যের মানুষ ছিল আলফান্সো টু। এইবার আমরা দেখবো যে সে 24 বছর বয়সে সে বিয়ে করেছিল লুক্রেজিয়া বলে একজন, মাত্র 24 বছর বয়সে লুক্রেজিয়াকে বিয়ে করেছিল। যে লুক্রেজিয়া ছিল ডটার অফ ডিউক অফ টাস্কানি, কিন্তু ডটার ছিল হচ্ছে লুক্রেজিয়া। লুক্রেজিয়া তখন মাত্র বয়স ছিল 13 বছর। 13 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। লুক্রেজিয়া যে পরিবার থেকে এসেছিল, সে পরিবারটা কিন্তু আবার আমাদের ডিউকের মতো এত সম্ভ্রান্ত বা এত স্ট্যাটাস ফুল ছিল না, এটা এতটা সম্ভ্রান্ত ছিল না। এছাড়া আমরা দেখবো যে লুক্রেজিয়া, আমরা এবারে যদি লুক্রেজিয়ার কথা নিয়ে একটু আলোচনা করি, উনি একজন ভীষণই বাকপটু মানুষ এবং ভীষণ ভালো একটা মেয়ে ছিল, যার সেই ভালো মানুষই আমাদের আলফান্সো কিন্তু মেনে নিতে পারেনি। কিরকম? এটা আলফান্সো হচ্ছে সেই সময়কার যে ভিক্টোরিয়ান পিরিয়ডের, ভিক্টোরিয়ান পিরিয়ড না, সেই সময়কার পিতৃতান্ত্রিক যে পরিবার ব্যবস্থা ছিল, যেখানে পুরুষদের
পিতৃতন্ত্রের, যেখানে পুরুষদের একটা মারাত্মক প্রভাব ছিল, শুধুমাত্র সমাজে নয়, পরিবারেও অবশ্য মেয়েদের প্রতি যে মহিলা মানে মেয়েদের প্রতি যে সেই প্রভাব, প্রতিপত্তি ফেলানো এবং যাদের যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে রাখার যে মানসিকতা, সেটা কিন্তু সেই সময়কার সমাজে ছিল। এবং আমরা আলফানসোর ব্যবহারে আমরা দেখতে পাবো, যেটা কিন্তু লুক্রেজিয়া সেই উদার মনোভাবের ব্যবহার, যে মানুষটা সবাইকে দেখেই কথা বলতো, সবাই সঙ্গে মিশত, হ্যাঁ, সবাইকে দেখেই হাসি ঠাট্টা করতো, সেটা কিন্তু আমাদের আলফানসো টু কিন্তু মেনে নিতে পারেনি। তাই কি হলো, তাকে কিন্তু বিষ পান করিয়ে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। ওকে, এই হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আর আমাদের কিছু এখান থেকে জানার দরকার নেই। আমরা এবার সরাসরি চলে যাব মাই লাস্ট ডাসেস। তো মাই লাস্ট ডাসেস সম্পর্কে আমরা যদি একটু জানি, তাহলে আমরা দেখব যে এখানে দেখো সবাই, এই যে মাই শব্দটা, এর মধ্যে একটা পজিটিভনেস কিন্তু কাজ করছে। একটা যে আমার বস্তুটা আমার, শুধুমাত্র আমি দেখব, আমি কথা বলবো, আমি হাসবো, আমাকে দেখবে, আমার সাথে কথা বলবে, তার যা কিছু ভালো আমার সাথে আমার জন্য সাজবে, আমার শুধু আমাকেই দেখে সে লজ্জা পাবে, আমাকে দেখেই লাল লাল হয়ে যাবে লজ্জায়, আমাকে দেখেই তার মুখের মধ্যে ব্লাশ বা স্পট অফ জয় ক্রিয়েট হবে, যা কিছু হবে শুধুমাত্র আমাকে দেখে। হ্যাঁ, এইরকম একটা ধ্যান ধারণা, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের ডিউকের মধ্যে ছিল, আমাদের যিনি স্পিকার এই কবিতা, সেই স্পিকারের মধ্যে ছিল। তাহলে স্পিকার হচ্ছে আমাদের ডিউক, ডিউক অফ ফেরারা। এবার লিসনারকে, লিসনার তাহলে লিসনার হচ্ছে আমাদের যে যিনি ডিউক আবার বিয়ে করতে চলেছেন, is going to marry again for the second time। হ্যাঁ, সে আবারও দ্বিতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগের লুক্রেজিয়া মারা গেছে, তাহলে আবার বিয়ে করতে চলেছেন। তো আবার বিয়ে করতে গেলে আবারও কোনো একটা কাউন্টের আমরা দেখবো, যে কোনো একটা কাউন্টের ডটারকে, সুন্দরী ডটারকে, যাকে সে পছন্দ করেছে বা করেছে, যাকে সে তাকে বিয়ে করতে চলেছে। তো সেখান থেকে সেই কাউন্টের যিনি মেসেঞ্জার, যিনি এমিসারি, তিনি এসছেন বিয়ের প্রপোজাল নিয়ে। বিয়ের প্রপোজাল নিয়ে আসার পরপরই আমরা দেখব যে আমাদের স্পিকার ডিউক অফ ফেরারা, সে তার যে প্রাসাদের যত রকমের সম্পত্তি তার অহংকার করার মতন আছে, সেগুলো তাকে দেখাতে দেখাতে কোনো এক সময় আমাদের লুক্রেজিয়ার একটা পেইন্টিং দেয়ালে করা আছে। খুব সুন্দর করে পেইন্টিং করা আছে। পেইন্টিং এর উপর দিয়ে একটা কার্টেন ঝোলানো আছে, পর্দা দেওয়া আছে, একটা ফুল পোর্ট্রেটের পেইন্টিং। সে পেইন্টিং এর সামনে আসার পর সেই পেইন্টিং সম্পর্কে আমাদের ডিউক কিছু বোঝাচ্ছেন, কিছু ডেসক্রিপশন দিচ্ছেন। সেটাই হচ্ছে আমাদের কবিতায় তুলে ধরবো আমরা। যদি একটুখানি দ্য অ্যাকচুয়াল পারপাস অফ দ্য ডিউক আমরা যদি এটা কনসাল্ট করি, তাহলে দেখবো যে তার আসলে উদ্দেশ্যটা কি ছিল। এই যে ব্যাখ্যা করার পেছনে তার আসলে উদ্দেশ্যটা কি ছিল, হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল এম। আচ্ছা, আমি সাপোজ ধরে নাও যে আমি সেকেন্ড টাইম বিয়ে করতে চলেছি, আমি ফার্স্ট টাইম যে ওয়াইফ আমার ছিল, সেই ওয়াইফ সম্পর্কে আমি যিনি আমার ম্যাচ মেকার এসছেন, যিনি আমার ঘটক এসছেন, তার সামনে আমি বলছি যে হ্যাঁ, আমার আগের স্ত্রী এই ছিল, সেই এত ভালো ছিল, তার এত ভালো মানুষই ছিল, সবার সাথে মিশতো, সবাইকে দেখেই সে হাসতো, সবাইকে দেখে সে লজ্জা পেত, আমাকে দেখেও সে লজ্জা পেত, অন্যদেরকে দেখেও লজ্জা পেত। হ্যাঁ, আমার গিফটটাকেও যেমন সে মর্যাদা দিত, অন্যদের গিফটকেও সে মর্যাদা দিত, কাউকে সে কোন রকম কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন সে দেখতো না। হ্যাঁ, কোন রকম ডিফারেন্স দেখতো না, ইনস্টেড অফ কাস্ট, ক্রিড, হ্যাঁ, ডাজন্ট ম্যাটার তার। এই সমস্ত বলার আসল উদ্দেশ্য আমার কি ছিল, যে এটা শেষে আমি এটা বললাম যে এই সমস্ত করে শেষে আমি তাকে কি করলাম, শেষে আমি তাকে মেরে ফেললাম, তাকে আমি হুকুম দিলাম
যে তার সমস্ত হাসি স্টপ করে দেওয়ার জন্য, এবং তার সব হাসি একসময় স্টপ হলো। এটা আমি সেকেন্ড টাইম যখন বিয়ে করছি তাদেরকে আগের থেকেই মেসেজ দিচ্ছি। ইট মিনস I deserts my actual aim। অর্থাৎ আমি সেকেন্ড টাইম যে যার ডটারকে আমি বিয়ে করছি, অর্থাৎ যে মেয়েটাকে আমি বিয়ে করছি, সেই মেয়েটাকে আগের থেকেই মেসেজ দেওয়া যে আমি কিন্তু এগুলো পছন্দ করি না, এরকম হওয়া যাবে না। আমি যেমন চাইছি সেটা হচ্ছে আমি এটা চাইছি যে আমার ওয়াইফ হবে শুধুমাত্র শুধুমাত্র মাইন, আমার হবে, সে আর কারোর জন্য নয়। সে আমার 900 বছরের পুরনো সেই যে ঐতিহ্য, সেটাকে নিয়েই সে বেঁচে থাকবে, শুধু আমার মুখের দিকে তাকিয়েই হাসবে, অন্য কারোর দিকে তাকিয়ে হাসবে না, শুধু আমার গিফটটা নিয়েই বেঁচে থাকবে, অন্য কারোর নয়। কিন্তু অর্থাৎ এটা আমি আগে থেকে তাকে জানিয়ে দিলাম যে তোমাকে কিন্তু তুমি আমার সেকেন্ড টাইম ওয়াইফ হতে চলেছো, সে কিন্তু লুক্রেজিয়ার মতন বা ফার্স্ট ডাসেন্সের মতো হলে কিন্তু চলবে না, তাকে আমার মতো করে বাঁচতে হবে, না হলে কিন্তু তার পরিণামও সেই পুরনো অর্থাৎ প্রথম ওয়াইফের মতনই কিন্তু হবে। ওকে, এটাই তার এম ছিল, এবং এই এম অনুযায়ী আমরা দেখব যে কিছু ব্যাখ্যা, কিছু এক্সপ্লেনেশন তিনি তার ফার্স্ট ডাচেস সম্পর্কে কবিতায় করেছেন। সেখানে আমরা দেখব সে কিন্তু সমস্ত কবিতাটা ধরেই কমপ্লিমেন্ট দিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে আমি এটা পছন্দ করি না, একটা কমপ্লিমেন্ট দিল আমি এটা পছন্দ করতাম না, যদিও এটা ভালো জিনিস ছিল আমি এটা পছন্দ করতাম না। এই করতে 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 শেষে যখন এক্সিড করে গেল, সমস্ত সীমা যখন ছাড়িয়ে গেল, তখন কিন্তু আমি কমেন্ট করলাম, অর্ডার দিলাম তাকে মেরে ফেলতে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কবিতার মোটামুটি বিষয়বস্তু। চলো আমরা এবার একটু লাইন বাই লাইন দেখি, এক্সপ্লেইন করে দেখি। তো বেশ, কবিতা the poem starts with the sentence. What is the sentence? That's my last assist painted on the wall. এই যে এইভাবে জাস্ট এভাবে হাত দেখিয়ে বলছে, এই যে দ্যাটস মাই লাস্ট assist painted on the wall। এই ওয়ালটাতেই আমার গত স্ত্রীর ছবি আঁকা আছে, লাস্ট কথাটা বলা আছে। হ্যাঁ, লুকিং অ্যাজ ইফ she were alive, the very portion she were alive। হ্যাঁ, আনইমাজিনেটিভ একটা থট এখানে ক্রিয়েট করেছে, দ্যাট ইজ ওয়াই was is used instead of why, where is used instead of was, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, যেন মনে হচ্ছে, কারণ এই অ্যাজ ইফ এই অংশটা, এই কনস্ট্রাকশনটাই সবসময় মূলত ফলো করে, তাই তো? বেশ, অ্যাজ ইফ she were alive, যেন মনে হচ্ছে সে কিন্তু বেঁচে আছে। তাহলে কি একেবারে ইনিশিয়াল কাপলটা যে সেন্টেন্স দুটো আছে সেখানে কিন্তু আমাদের স্পিকার অ্যানাউন্স করলো যে সে কিন্তু she is no more, হ্যাঁ, সে এখন আর পৃথিবীতে কিন্তু নেই, বেঁচে নেই, মারা গেছে। হ্যাঁ, আমাদের লাস্ট মেসেজ নেই, কোথায় বেঁচে আছে? ছবিতে, পেইন্টিং এ বেঁচে আছে। হ্যাঁ, পেইন্টেড করা আছে খুব সুন্দর করে ওয়ালে। তারপরে কি আছে? I call that piece a wonder. The speaker is very much pleased with the picture because এটা নাকি একটা খুব সুন্দর একটা জিনিস, দারুণ সুন্দর করে আঁকা, তাই বলছে I call that piece a wonder, বিস্ময় একটা নাও। Parapend of Sands কে ক্রিয়েট করেছে? Parapend of, it's an imaginative name. The poet here uses an imaginative name, that is Parapend of. He is the painter of this famous পেইন্টিং আর পোর্ট্রেট। ঠিক আছে, এই ওয়ান্ডারফুল পোর্ট্রেটের ক্রিয়েটর হচ্ছে আমাদের প্যান্ডব একটা নাম। ফেরা শব্দটা ইটালিয়ান যে সোসাইটি আছে সেখানে ফেরা সাধারণত কোন একটা মঙ্কের সন্ন্যাসীদের উপাধিতে সাধারণত ফেরা শব্দটা, ইট ইজ অ্যান টাইটেল। ওকে, তো এই
কি আছে তাহলে? ফেরা প্যান্ডপস হ্যান্ডস ক্রিয়েট করেছে, তাই তো? ওয়ার্কস বিজিলি এ ডে। দেখো এখানে আবার মাত্র একটা দিনে ক্রিয়েট করেছে এত সুন্দর ওয়ান্ডারফুল একটা পেইন্টিং, আবার বিজিলি ক্রিয়েট করেছে, ওয়ার্কসটা কাজটা করেছে খুব বিজিলি। এখানে এখানে একটা প্রশ্ন আছে যে একদিনে কেন করলো? 2-3 দিন 4 দিন 5 দিন তো নিতে পারতো সময়, একদিনই সময় লাগলো তাকে। এখানে কিন্তু রাজার একটা পাওয়ার বা কমেন্ট এখানে কিন্তু কাজ করছে যে তোমাকে ইউ হ্যাভ টু ফিনিশ, তার একটা অর্ডার ছিল প্যান্ডাপে, ইউ হ্যাভ টু ফিনিশ দ্য পোর্ট্রেট উইদিন এ সিঙ্গেল ডে বিকজ আই I am unable to provide you enough scope to enjoy my dances. না, আমি তোমাকে আমার ওয়াইফকে দেখার জন্য যথেষ্ট সময় দেব না যে দীর্ঘদিন ধরে তুমি করবে, দীর্ঘদিন ধরে আমার ওয়াইফকে এনজয় করবে, দেখবে না, এটা কিন্তু তার অপছন্দ ছিল ডিউকে। সেই জন্য বলছে না একদিনে শেষ করতে হবে। and there she stands and there she stands this very portion. It signals that it's a complete portrait from head to toe. I mean, আপাদমস্তক একটা ছবি। It is not only the face only. হ্যাঁ, শুধুমাত্র মুখের একটা ছবি নয়। It is not the painting of a face only. It's a complete picture. It's a complete portrait. তো there she stands. পায়ের কথাটা বলছে, দাঁড়িয়ে আছে। There she stands. তারপরে কি হচ্ছে? Will it please sit and look at her? লিসনারকে রিকোয়েস্ট করছে, আরে একজন সম্রাট রিকোয়েস্ট করতে পারে? পারে না। আপাতত ভাবে মনে হচ্ছে যেন রিকোয়েস্ট করছে, না, ইটস অর্ডার, ইটস হিজ অর্ডার, এখানে বসো। অর্থাৎ বিফোর দ্য পোর্ট্রেট দেয়ার ইজ আ বেঞ্চ, দেয়ার ইজ আ চেয়ার টু সিট অ্যান্ড লুক অ্যাট দ্য পোর্ট্রেট। সেই ছবিটা সেখানে বসার জন্য এবং ছবিটাকে দেখার জন্য আমাদের ডিউক কিন্তু অলরেডি একটা চেয়ার ক্রিয়েট করে রেখেছে, চেয়ার স্ট্যাবলিশ করে রেখেছেন, যাতে করে সে যেই, অর্থাৎ এর থেকে আমরা এটা বুঝতে পারলাম যে নট অনলি এই মেসেঞ্জারকে শুধু নয়, যে কোনো স্ট্রেঞ্জার আসলেই কিন্তু তাকে সেই ছবিটা সে দেখাতো এবং বোঝাতো যে এরই হচ্ছে আমার মাই লাস্ট ডান্সেস। ওকে, so I said Farah Pandops by design for never read strangers like you that pictures contains the depth and the passion of its earnest gallants. But to myself they turned. Now look at the whiteboard. There I said Farah Pandop. সেই যে ডিজাইনার বলছে, ডিজাইনারকে আমি বলেছি বেশ টু পেইন্ট দিস টাইপ অফ বিউটিফুল পিকচার। হ্যাঁ, তো এই পিকচারটা দেখে সবার ইমপ্রেশনটা কি হয়? সবার যে ইমপ্রেশনটা হয়, যাকেই আমি দেখাই, বলছে দেখো এখানে স্ট্রেঞ্জার শব্দটা আছে, অচেনা অজানা লোক যেই দেখুক না কেন তোমার মতো, জাস্ট লাইক ইউ। দেখো এখানে লাইক ইউ, এই যে কম্পারিজনটা, স্ট্রেঞ্জারদের কম্পারিজন করছে তোমার মতো কম্পারিজন, মানে একটু হেয় প্রতিপন্ন যেন এখানে করছে, কিন্তু যে তোমার মতন এইরকম আর কি, যে তোমার মতন স্ট্রেঞ্জারদের বোঝার ক্ষমতা নেই। কি বোঝার ক্ষমতা নেই? এই যে ছবিটা এখানে আঁকা হয়েছে, যে কাউন্টেনেন্স, যে দেহ বলা, যে মুখের যে দীপ্তি বা মুখটাকে বা পুরো দেহটাকে যে এই যে পিকচার করা হয়েছে, ছবির রূপ দেওয়া হয়েছে, এর যে ডেপথ আর প্যাশন, কিসের? অফ ইটস আর্লেন্স গ্যালান্স। গ্যালান্স মানে আমরা জানি চোখের দৃষ্টি, তাই তো? বলছে এই যে পিকচার, টোটাল পিকচারটা যেটা ওয়ালে পেইন্টিং করা আছে, এই পিকচারের মধ্যে তার যে চোখের দৃষ্টির মধ্যে যে গভীরতা আছে, যে প্যাশন, আবেগ, ঘন আবেগ সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে, বলছে সেটা বোঝার ক্ষমতা তোমার মতো স্ট্রেঞ্জারদের কিন্তু নেই, পারবে না তোমরা। হ্যাঁ, এর সেই আর্নেস্টনেস, সে তার যে গ্যালান্সের মধ্যে যে আর্নেস্ট ভাবটা রয়েছে, এইসব বুঝতে তোমরা পারবে না। তাই তোমরা কি করে, এই দে কি করে, দে মানে স্ট্রেঞ্জাররা কি করে, আমার কাছে আসে, তখন আমি কি করি? বলছে
পুটস বাই, এখানে যে দেখো একটা কার্টেনের কথা লেখা আছে, আই হ্যাভ ড্রন ফর ইউ, বাট কার্টেনটা আমি তখন কি করি, ড্র করি, টেনে সরিয়ে দিই, দিয়ে খুব সুন্দর করে, যখন এটা করে তখন তার যে দৃষ্টিটা বাইরে বেরিয়ে আসে, সেটা কিন্তু বোঝার ক্ষমতা তোমার মতো স্ট্রেঞ্জারদের নেই। তোমরা দেখো, দেখে তোমরা অবাক হয়ে তাকিয়ে থাকো, বোঝার চেষ্টা করো, বাট ইট ইজ নট পসিবল ফর এ সিম্পল স্ট্রেঞ্জার লাইক ইউ। হ্যাঁ, তোমার মতন একটা সরল সাদা স্ট্রেঞ্জারের মুখের ওই দীপ্তি ভাষা, ওই আবেগ বোঝার মতো ক্ষমতা কিন্তু নেই। তখন তারা কি করে, তারা আমার দিকে আসে, আমার কাছে আসে, আমি বুঝতে পারি তাদের তো, যেহেতু ডিউক, একজন ডিউকের কাছে কি জিজ্ঞাসা করার ক্ষমতা স্ট্রেঞ্জারদের থাকবে? সাধারণ মানুষ যারা, তারা কি থাকবে, হ্যাঁ রাজামশাই একটু বলুন না কি ব্যাপার, এত সুন্দর ছবি কি করে কি হলো? না, আমি বুঝতে পারি। যখন ডিউক বলছে আমি বুঝতে পারি যে তারা বুঝতে পারছে না বিষয়টা, তখন আমি কি করি, খুব সুন্দর করে বলছে, দে উড আস্ক মি ইফ দে ডাস্ট, জাস্ট মিন্স সাহস করে বলা। হ্যাঁ, বলছে তারা যদি সাহস করে বলতে পারতো যে আমার কাছে এসে, হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝতে পারি। দেখো, দা ওয়ার্ড ভেরি ওয়ার্ড সিংড, এই শব্দটা বলছে আমি বুঝতে পারি তারা চাইছে বলতে, কিন্তু সাহস তাদের নেই বলার। হাউ সা, কি বলার সাহস নেই, কি প্রশ্ন করার, হাউ সা সে গ্যালান্স কেম দেয়ার, এত গভীর একটা চোখের দৃষ্টি কি করে এলো সেখানে। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন এন্ড আস্ক দাস, বলছে না তুমি শুধু প্রথম নও যে এই কাজটা করেছো, যে আমার দিকে আমার কাছে এসেছো এবং আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছো যে কিভাবে এরকম একটা ডিপ গ্যালান্স এখানে এলো। এখানে কি আছে, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি কল্ড অ্যাট স্পট অফ জয় into the SST। দেখো এখানে দ্যাট স্পট অফ জয়, আমি আগেই বলেছি আমাদের স্পিকার যেহেতু পেইন্টিংটা দূরে আছে ওয়ালে, সেটা এভাবে দেখাচ্ছে, দেখো দ্যাট স্পট অফ জয়, মুখে কোন একটা জায়গায় আমরা আমরা কি দেখি, যে এই যে আমরা দেখবে বাংলায় বলি যে লজ্জায় লাল হয়ে যাওয়া, হ্যাঁ, লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছে, মানে মুখে যেন একটা লাল লাল আভা, গ্লো দেখা যাচ্ছে, দ্যাট ইজ স্পট অফ জয়। হ্যাঁ, হ্যাঁ, আনন্দে লাল হয়ে যাওয়া, আনন্দে লাল হয়ে যাওয়া, যে ব্লাশ যেটাকে বলে। তো এখানে সেই জিনিসটা আমাদের ডাসেসের মুখে ফুটে উঠেছে। আমাদের স্পিকার বলছে যে এটা আমার কাছে একটা অত্যন্ত দুঃখের ব্যাপার, এটা অত্যন্ত দুঃখজনক যে এই যে স্পট অফ জয়টা ক্রিয়েট হয়, ইট ইজ নট অনলি ফর মাই প্রেজেন্স বাট অলসো অল আদার্স। না, আমার শুধু না, জানো তো, এটাই আমার দুঃখের ব্যাপার। স্ট্রেঞ্জারকে বলছে আমার সত্যি খুব কষ্ট লাগে, আর এটা তো হওয়ার কথা শুধুমাত্র আমার উপস্থিতির জন্য, স্পট অফ জয়টা দেখার জন্য, না তা হয় না, জানো, যাকেই দেখি তাকেই তো দেখলে তার মুখে এরকম মুখটা লজ্জায় না, আমার খুব কষ্ট লাগে, আমি এটা পছন্দ করি না, বুঝিয়ে দিল। আমাদের ডিউক কিন্তু ব্যাক্স his messenger, makes the messenger understand that I don't like such types of behavior. আমি এটা পছন্দ করি না, আমি এই ধরনের ব্যবহার কিন্তু পছন্দ করি না, এটা কিন্তু বুঝিয়ে দিল। ঠিক আছে, তাহলে এখানে perhaps Farapand of chance to say her mental lapse over my lady's wrist must or paint must never hope to reproduce the faint half blast ties along. কবি আমাদের স্পিকারের মধ্য দিয়ে এখানে যে জিনিসটা ফুটিয়ে তুলতে চেয়েছেন, যে আমরা একটু আগে পড়লাম যে স্পট অফ জয় তার মুখে দেখা যেত, তাই তো, স্পট অফ জয় সেখানে ক্রিয়েট হতো, তার একটা এক্সাম্পল যে কি মানে কোন কোন ঘটনায় স্পট অফ জয়। এখানে দেখো যে সম্ভবত ফেরাপ্যান্ড অফ চান্স টু সে, ফেরাপ্যান্ড অফ নাকি বলার কিছু একটা সুযোগ পেয়েছে, কি হার মেন্টাল ল্যাপস। দেখো মেন্টাল বলে একটা ভালো শব্দ আছে, মেন্টাল কি মানে, মেন্টাল মানে হচ্ছে, দেখবে মেয়েরা এক ধরনের পোশাক পরে বেশ লুজ, মানে ঢালা ঢিলা, যেগুলো যার এই যে হাতার অংশটা থাকলো না, ঠিক আছে, এরকম একটা ঢিলে ঢালা পোশাক মেন্টাল, দ্যাট ইজ ল্যাপস, মানে এখানে কভার, কভার করে আছে,
লেডিস রিচড টু মাস, বলছে এই যে প্রশংসা করছে, অ্যাকচুয়ালি ফেরাপয়েন্ট হিয়ার থ্রোস কমপ্লিমেন্ট অন হিজ ফেস, তার মুখের সামনে বলছে তার যে এই যে গায়ের উপরে সুন্দর একটা পোশাক, সেই যে ম্যান্টেল, যেটা কিন্তু রিস্ট পর্যন্ত এসে পড়ছে, পুরো শরীরটা তার মানে তার কভার করে আছে। হ্যাঁ, আর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস, এখানে দেখো একটা পেইন্ট মাস্ট নেভার হোপ রিপ্রোডিউস দ্য পেইন্ট হাউ ফ্লাশ দ্য ডাইজ অ্যালং আ ট্রট, পেইন্ট এটা করতেই পারে না, বলছে পেইন্টের দ্বারা এটা সম্ভব নয়। কি এখানে এখানে কিন্তু একটা পার্সনিফিকেশন আমরা জানি, একটা রেটরিক প্রসিডির মধ্যে পড়ে, এটা কবিতা লেখার একটা টেকনিক, সেটা কিন্তু এখানে উনি তুলে ধরেছেন। পেইন্টের দ্বারা কিন্তু কখনো এটা সম্ভব নয় রিপ্রোডিউস করা, দেখানো এটা সম্ভব নয় যে সেই ক্ষীণ, সেই ফেন্ট মিন্স ক্ষীণ যে হাফ ব্লাশ, সরি ব্লাশ না, হাফ ব্লাশ মানে সেই, এটাও স্পট অফ জয় একজনের, কিন্তু এটা হঠাৎ করে হয়ে আবার হঠাৎ করে মিশে যাওয়া, মিলিয়ে যাওয়া, এই যে হাফ ফ্লাশ যেটা কিনা ডাই করছে অ্যালং উইথ হার ট্রট, এইখানে ধরো চিকে হয়েছে, চিক থেকে আস্তে আস্তে এইখানটা এসে এটা মিলিয়ে যাচ্ছে। তা বলছে সাস স্টাফ ওয়াজ কাটসি, এই সৌজন্যতা বশত এই যে কমপ্লিমেন্ট গুলো, এগুলো কি করছে, সে থট, সে ভাবতো, এন্ড ওয়াজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, সেই যে স্পট অফ জয় ক্রিয়েট করার জন্য এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ছিল তার কাছে, সে এটা কিন্তু সবসময় ভাবতো। বেশ, এখানে আর কিছু আমাদের জানা, এখানে দেখো শি হ্যাড এ হার্ট, একটা তার হৃদয়ের বর্ণনা করছে, হৃদয়টা কেমন ছিল। হ্যাঁ, শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, too soon made glad and too easily impressed, বলছে বড্ড তাড়াতাড়ি আনন্দিত হয়ে যেত, বড্ড তাড়াতাড়ি ইমপ্রেস হতো, বিমোহিত হয়ে যেত যে কোনো জিনিস দেখে। she liked whatever she looked, বলছে she liked whatever she looked, যাই দেখতো সেগুলোই নাকি তার ভালো লাগতো, and her looks went everywhere, তার সে সবাইকে দেখতো, পাশ দিয়ে একটা চাকর যাচ্ছে, তাকে দেখবে না, তাকে দেখে হাসবে না, তার সাথে কথা বলবে না, তার মধ্যে কোনো ভ্যানিটি ছিল না, তার মধ্যে কোনো অহংকার বোধ ছিল না, সে তার মধ্যে কোনো প্রাইড ছিল না, সে সবার সঙ্গেই ভালোভাবে মিশত, সবাইকেই কিন্তু গুরুত্ব দিত, কিন্তু সবাইকে দেখে সে আনন্দিত হতো, ইমপ্রেস হতো। ডিউকের এগুলো পছন্দ ছিল না, এগুলো তো শুধু আমার জন্য, আমাকে দেখে ইমপ্রেস হবে, আমাকে দেখে গ্লাড হবে, সবাইকে দেখে যদি হয় না, এটা আমার পছন্দের কিন্তু ছিল না। এখানে কি বলছে আমাদের কবি মশাই, স্যার ইট ওয়াজ অল ওয়ান, আবার কিছু এক্সাম্পল হিয়ার দ্য পোয়েট বিউটিফুলি gives some examples. হ্যাঁ, কি এক্সাম্পল দিচ্ছে, yes it was all one, তার কাছে সব সমান, কম্পেয়ার করছে নিজের জিনিসটা অন্যের সাধারণ মানুষের সঙ্গে, কিরকম বলছে মাই ফেভার এট হার ব্রেস্ট, এই যে মাই ফেভার এট হার ব্রেস্ট, বলছে আমার দেওয়া বহু মূল্যবান যে গিফট অফার গুলো, যেটা তার গলায় ঝুলছে, তার ব্রেস্টে ঝুলছে, বলছে সেই গিফটের সঙ্গে কম্পেয়ার করছে কিছু ঘটনা, কি দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, খুব বিউটিফুলি, ইট মিনস দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট, ইট ইজ আ বিউটিফুল ডেসক্রিপশন। দেখো ওয়ার্ড মানে ইউসেস গুলো, দ্য ড্রুপিং অফ দ্য ডে লাইট ড্রুপ করছে, শুয়ে পড়ছে কোথায়, ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, একটা প্রকৃতির একটা সুন্দর একটা দৃশ্য, আমরা সবাই জানি যে সানরাইজ সানসেট বোথ আর বিউটিফুল ন্যাচারাল সিনারি, তাই তো, সিনারিস। তো এখানে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাও তার কাছে যেরকম গুরুত্ব, মাই ফেভার এট হার ব্রেস্ট, এটারও তার সমান গুরুত্ব। দ্য বো অফ চেরিজ ফ্রম সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, বলছে এটা আরেকটা এক্সাম্পল। এখানে বলছে চেরি, দ্য ভেরি ওয়ার্ড চেরি, চেরি গাছের যে ডাল, আমরা এই চেরি সম্পর্কে যদি একটু জানতে চেষ্টা করি, তাহলে আমরা দেখবো চেরি শব্দটা কিন্তু দ্য ভেরি ওয়ার্ড চেরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ
বাইবেল। বাইবেলে কিন্তু আমরা দেখবো চেরি শব্দটা হচ্ছে একটা ভার্জিনিটি, ভার্জিনিটির সঙ্গে কিন্তু এর একটা রিলেশন আছে। যাই হোক, এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি যে এসে চেরি গাছের ডাল এনে দিচ্ছে আমাদের কিছু অফিসিয়াস ফুল। অফিসিয়াস ফুলস বলতে কাদের বলে? এখন স্পিকার বলছে ওরা বোকায়। কারা? যা দেখবে একটু গায়ে পড়া লোক থাকে, যে তুমি তোমার হয়তো কিছু একটা দরকার, তুমি বলার আগের থেকেই তোমাকে এনে দিচ্ছে, তোমাকে শুধু সন্তুষ্ট করার জন্য। টু স্যাটিসফাই ইউ, টু স্যাটিসফাই ইউ a person who eagerly speaks out himself or herself to help you। হ্যাঁ, তো এই অফিসিয়াস ফুল কি করছে? ব্রোকিং করছে। দেখো একটা ফেজাল ভাব যে ব্রোকিং, জোর করে ভেতরে প্রবেশ করছে, মানে চুরি করে ঢোকা বা এরকম কিছু একটা। কোথায়? অর্চারে ঢুকছে, ফলের বাগানে। বাগানে ঢুকে শুধুমাত্র তার জন্য বাগানে ঢুকে এই চেরি গাছের ডাল নিয়ে এসে হাজির করছে। আর কি করছে? এই একটা ঘটনা, এটারও জাগ্রত এনে দিয়ে, ধরো কেউ এনে দিল, তাকে এসে কি করছে তখন? অ্যাপ্রুভিং স্পিচ দিচ্ছে। আমরা পরের দিকে পাবো। অ্যাপ্রুভিং স্পিচ মানে কি? প্রশংসা সূচক, মুখে প্রশংসা, হাসি থাকবে, সেইভাবে তাকে প্রশংসা করছে, কিছু বলছে, হ্যাঁ, স্পিচ দিচ্ছে। আর কি আছে? হোয়াইট মিউল। দেখো হোয়াইট মিউল আছে। এই হোয়াইট মিউল মানে কি? এই মিউল মানে আমরা বাংলাতে যদি মিনিং করি তাহলে এমইউএলই, মিউল মানে হচ্ছে তোমার খচ্চর। খচ্চর কামগুলোকে বলে খচ্চর, কিন্তু যার মা হচ্ছে ঘোড়া, বাবা হচ্ছে ডাঙ্কি, গাধা, এরকম একটা ক্রিয়েশনকে আমরা কিন্তু মিউল বলি। যাই হোক, সাদা রঙের একটা খচ্চর রয়েছে, যে খচ্চরে করে সে রোড করছে উইথ রাউন্ড দ্য টেরেস। হ্যাঁ, টেরেসে মানে কোন একটা জায়গায় যার পিঠে করে ঘুরে বেড়াচ্ছে। এই ঘুরে বেড়াচ্ছে, তাহলে এই মিউলটাও কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য, তাই তো? তাহলে এরও যা গুরুত্ব, অফিসিয়াস ফুলেরও যা গুরুত্ব, সূর্যেরও যে গুরুত্ব, আমার উপহারের ফেভার, আমার উপহারেরও কিন্তু সমান গুরুত্বটা রয়েছে। would drop from her alike, সবই তার কাছে সমান। the approving speech পায় or blush at least, হয় approving speech দেবে সবাইকে, না হলে ব্লাশ, মুখটা একটু লজ্জায় লাল, ভালো লাগবে তাদের অ্যাক্টিভিটি। সব মানে সেই আমার উপহারটা পেয়ে যে একটা ডিস্টিংগুইশড একটা ব্যাপার, আমার জিনিসটা, আমারটা একেবারে একটা ডিফারেন্ট একটা জিনিস না, আলাদা করে কিছু তার কাছে কিন্তু গুরুত্ব নেই, সব সমান তার কাছে। কি আছে? she thanked men, গুড, ভালো জিনিস। সে এই এত সময় ধরে সবাই তাকে তারিফ করছে, প্রশংসা করছে, দেখছে, হাসছে, কথা বলছে, সবার সাথে সে মিশছে, তাই সবাইকেই যেন সে থ্যাঙ্ক দিচ্ছে। সব দেখো, মেন, স্পেশালি মেন উল্লেখ করা আছে, মেনদের থ্যাঙ্ক দিচ্ছে। তাহলে একটা কিন্তু জেলাস, এই যে জেলাসি কিন্তু এখানে কাজ করছে ডিউকের। পুরুষদের কথা বলছে, হ্যাঁ, পুরুষদের সে ধন্যবাদ দিচ্ছে, গুড, ভালো দিক, বিস্ময়বোধক ওয়ার্ড আছে, দিগা দেখ, অসুবিধা নেই। বাট বাট থ্যাঙ্কস সামহাউ, আই নো নট হাউ, যাকে ও দিচ্ছে, যে কোনো ভাবে দিচ্ছে, দেখবে যাক, আমার দেখার দরকার নেই, আমি জানি না আমার সেটা জানার, কিন্তু তা বলে she ranked my gift of 900 years old name with anybody else's gift, তা বলে সে আমার সেই 900 বছর পুরনো নামের সঙ্গে, আমার দেওয়া গিফটের সঙ্গে, আমার সাথে অন্য লোকের উপহার, অন্য লোকের জিনিসের কম্পেয়ার করবে? ইট ইজ নট টলারেবল। না, এটা কিন্তু এটা কিন্তু স্পিকার বলছে না, বাট বোঝাচ্ছে টু দা মেসেঞ্জার, না, আমি এটা কিন্তু পছন্দ করব না, এটা কিন্তু আমি সহ্য করব না, আই কান্ট টলারেট ইট। আমি এটা সহ্য করব না, তাহলে তুমি আমার গিফটের সঙ্গে অন্য সাধারণ মানুষের, বিশেষ করে ছেলেদের সেই গিফট বা ছেলেদের কাজকর্মে তুমি কম্পেয়ার করবে, সমানভাবে গুরুত্ব দেবে না। নো, আই এম নট সাচ টাইপ অফ ডিউকস, আমি কিন্তু ও ধরনের ডিউক নই। তারপরে এটা বলার পরে এবার বলছে, দেখো, who stood to blame this sort of trifling, এই this sort of trifling, এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে এত সময়কার দেওয়া এক্সাম্পলস।
এক্সাম্পলস গুলো, এত সময় যে সমস্ত ঘটনাগুলি উনি বললেন যে কি কি দেখে স্পট অফ জয় ক্রিয়েট হয় তার মুখের উপরে, হ্যাঁ, ব্লাশ হয়, ফ্লাশ হয়, যেগুলো কিসের জন্য হয়, সেগুলো হচ্ছে তার কাছে ট্রাইফলিং জিনিস, তুচ্ছ ঘটনা। তা বলছে আচ্ছা উনি তো একজন ডিউক, উনি তো পারে, কি করতে পারে, হি ক্যান অর্ডার হিজ মিসেস, হি ক্যান অর্ডার হিজ ডাসেস to control, to restrict her unwanted behavior, unwanted conduct, পারে তো এটা করতে, কারণ ডিউকের কথা শুনতে ডাসেস বাধ্য না, আমাদের ডিউক বলছে না, তাহলে আমার আর কি কি আমার পদমর্যাদা থাকলো, আমি সামান্য আমার একটা মিসেসকে আমি বোঝাতে যাব যে তোমার এগুলো ভুল হচ্ছে, এটা করা নাকি বিয়ন্ড হিজ র্যাঙ্ক, তার র্যাঙ্কের একেবারে তলামি হবে, তার র্যাঙ্ক পদমর্যাদার ক্ষুণ্ণ হবে। তাই বলছে না, আমি একটা পারলে করতে পারি চেষ্টা করলে, যে তাকে কন্ট্রোল করতে, না আমি এটা করব না, এটা আমার দ্বারা শোভা পাবে না, তাহলে আমার স্ট্যাটাস প্রবলেম হয়ে যাবে, স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, এটা আমি করতেই পারি না, করবই না। এখানে দেখো, ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, আমাদের স্পিকার ডাউটস করছেন, এক্সপ্রেসেস ইজ ডাউট, তোমার কথা বলার স্পিচ করার যে দক্ষতা, স্কিল, সেটা থাকলো কি না থাকলো, যেটা হুইচ আই হ্যাভ নট, এখানে এই যে এই জায়গাটার মাধ্যমে উনি কিন্তু বলতে চাইছেন যে দক্ষতাটা কিন্তু, কথা বলার যে দক্ষতা, সেটা কিন্তু খুব একটা যে ছিল তা নয়, হুইচ আই হ্যাভ নট, নিজের কথা একটু বলছে, তারপরে কি বলছে, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, যে তোমার এই যে ব্যবহার, তোমার মতো একটা শিশুর, তোমার মতো একটা ডাসেস, এই যে শিশু সুলভ যে ব্যবহার গুলো, এই এত সময় ধরে তার এই যে এক্সাম্পল গুলো দিলে, এগুলো নাকি ডিউকের কাছে মনে হয়েছে শিশু সুলভ ব্যবহার, হ্যাঁ, and say just this or that in you disgust me, বলছে আমিও এটা কিন্তু ক্লিয়ার করতে বলতে পারছি না, যে তোমার এই যে ব্যবহার, এই ধরনের ব্যবহার, এটা ওটা সেটা আমাকে ডিসগাস্ট করে, বিরক্ত করে। here you miss or there exceed the mark, এইখানটাই স্পিকার বলছে যে তুমি কিন্তু সীমা ছাড়িয়ে গেছো, সমস্ত সীমা অতিক্রম করেছে, আর বিয়ন্ড মাই অ্যাবিলিটি টু টলারেট ইউ অ্যান্ড ইউর অ্যাক্টিভিটি, আমি আর পাচ্ছি না সহ্য করতে, সব সীমা অতিক্রম করে গেছো তুমি। অ্যান্ড ইফ শি লেট herself be lessened or not plainly set her words to your forsooth and mad excuse, বলছে দেখো এখানে বলছে if she let herself be lessened, so বলছে সাপোজ তুমি কিছু শিক্ষা অর্জন করলে, তোমার মধ্যে একটু চৈতন্য হলো যে না আমি এটা করছি ঠিক করছি না, not plainly set her words to yours, বা তোমার মধ্যে যে বুদ্ধিসত্তা আছে, সেই বুদ্ধিসত্তা দিয়ে তুমি এই সব কিছু কনসিডার করার ক্ষমতা তোমার ক্রিয়েট হলো, এগুলো বিচার বুদ্ধি দিয়ে তুমি এগুলো বোঝার চেষ্টা করছো, and made excuse, আবার এটাও হতে পারে তুমি এক্সকিউজ ক্রিয়েট করছো, কি তুমি ওজর, যে তুমি তার মানে তুমি আমি যেটা বলছি সেটা তুমি মানতেও পারো, আবার তুমি তার বিরোধিতাও করতে পারো, হ্যাঁ, তোমার মধ্যে হয়তো চৈতন্য হয়েছে, তোমার মধ্যে হতে পারে তুমি কিছু শিক্ষা অর্জন করেছো, ইভেন দেন would be some stooping, যদিও তখন একটু ঝোঁকার ব্যাপার থাকতো, যে না আমি যদি একটু খাটো হই, আমি নিজেকে যদি একটু একটু তোমার কাছে তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে হয়তো তুমি লাইনে আসবে, তুমি ঠিকঠাক ভালো মানে মিসেস হতে পারবে, ভালো ডাসেস হতে পারবে। and I never to stoop and I choose never to stoop, তবু আমি কিন্তু স্টুপ করব না, আমার পদমর্যাদা, আমি একজন ডিউক, আমি তোমাকে বোঝাতেও পারবো না, একদম এই কাজটা তো আমি করব না, কারণ তাহলে আমার কিন্তু, আমি যে ডিউক, আমার কিন্তু পদমর্যাদা ক্ষুণ্ণ হবে, তাই আমি এই কাজটা কিন্তু করব।
এবার কি বলছে, ও স্যার, আবার স্যার বলে সম্বোধন করছে, আমাদের আমাদের মেসেঞ্জারকে স্যার বলে সম্বোধন করছে, যেটা কিন্তু এক্সপেক্টেড নয়। এখানে কিন্তু কবি কিন্তু একটা অপোজিট অপোজিট একটা কমেন্ট করছে তাকে, অনেকটা কমেন্টের সুরেই বলছে, ও স্যার, সে স্মাইল, নো ডাউট, না তাই সে খুব দারুণ হাসতো, এখানে কোনো সন্দেহ নেই। হোয়েন এভার আই পাসড হার, আমি যখন পাশ দিয়ে যেতাম না, দারুণ ভাবে হাসতো। বাট হু পাসড উইদাউট মাস দ্য সেম স্মাইল, ও আমি ছাড়া যেই যায় পরে দেখি সেই একই হাসে, সবাইকে দেখেই সে হাসে, সবাইকে দেখেই সেই স্পট অফ জয় ক্রিয়েট করে মুখে। তাই আমি কি করলাম, দ্য ব্রুটাল কমান্ড, ব্রুটাল অর্ডার, অ্যাট লাস্ট হি গেভ, কি, দিস গ্রিউ, এটা কিন্তু বাড়তেই থাকে, বাড়তেই বেড়েই চলেছিল, বেড়েই চলে, আই গেভ কমান্ডস, দেন অল স্মাইল স্টপ টুগেদার, তারপরে আমি কি করলাম, কমান্ড দিলাম, আই অর্ডার মাই মেন টু কিল হার, তার পুরোপুরি সমস্ত হাসিগুলো একবারে বন্ধ করে দেওয়ার জন্য আমি অর্ডার করলাম। দেয়ার শি স্ট্যান্ডস, কবি আবার ফিরে আসছি। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে তার মৃত্যু ঘটলো কিভাবে, সেটা কিন্তু খুব বিউটিফুলি ডেসক্রাইবস টু দা মেসেঞ্জার, দারুণ ভাবে বললো। দেয়ার শি স্ট্যান্ডস, আবার বলছে দেখো দাঁড়িয়ে আছে, অ্যাজ ইফ অ্যালাইভ, শব্দটা আবার এই সেন্টেন্সটা উনি আবার রিপিট করছে, উইল ইট, তবুও মৃত্যু হয়ে গেছে, তবুও কিন্তু জীবন্ত মতো দাঁড়িয়ে আছে, জীবন্ত ছবি, এটা লাইভ পিকচার, লাইভ পোর্ট্রেট যেন স্ট্যান্ড করছে অন দ্য ওয়াল। তারপরে বলছে, উইল ইট প্লিজ, উইল ইট প্লিজ ইউ রাইস, এবারে উঠুন, অনেক তো শুনলেন গল্প, অনেক তো কাহিনী শুনলেন, একেবারে আদ্যপান্ত, মানে প্রথম থেকে তার জীবন একেবারে সবকিছুই আপনাকে আমি শোনালাম, এবার উঠুন। এখানে কি আছে, উইল মিট দ্য কোম্পানি বিলো, দেন, আমাদের মেসেঞ্জারকে বলছে এবার ওঠো, চলো নিচেই যাই, নিচতলায় চলো, আরো যারা সঙ্গে এসছে তাদের সাথে দেখি কথা কথা বলবে। আর রিপিট, তার আগে উঠে গেছে, রিপিট করতে আর একটা কথা রিপিট করছে, কি বলছে, দ্য কাউন্ট, যে তোমার যে কাউন্ট, তোমার যে মাস্টার, এইখানটায় কবি এত সময় ধরে আমাদের যিনি লিসনার তার একটা পরিচয় দিলেন, কি পরিচয় দিলেন, তিনি যে এই যে যে মেসেঞ্জার এসছে, সে কিন্তু ওই অনেকটা সার্ভেন্ট সম, সেই কথাটাই কিন্তু বলছে, দেখো মাস্টার শব্দটা ব্যবহার করছে। নোট মিউনিফিসেন্স, একটা ভালো শব্দ, এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার মাস্টার একজন উদার সুলভ মানুষ, উদার প্রকৃতির একটা মানুষ। হ্যাঁ, উদার মানে কি, যাদের দান ধ্যান করার ক্ষমতা আছে। ইজ অ্যাম্পল ওয়ারেন্ট, আর এটা আমার একটা ওয়ারেন্ট আর কি, এটা জানিয়ে দেওয়া, জাস্ট নো জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি, আমার কিন্তু প্রিটেন্স নেই কোনো, ওই আমি ওই এই ডাউরির জন্য আমার কিন্তু কোনো, এই যে আমরা দেখবে বিয়ে দেওয়া ঠিক হলে বলে ঠিক আছে কিছু দেওয়ার দরকার নেই, যা মনে করবেন, যদি মনে করেন আপনার মেয়েকে, দেখবে আমরা বিয়ে দেওয়া ঠিক হলে কি হয়, এই আপনার মেয়েকে যদি কিছু দিতে চান তো দেবেন, সেটা আপনার ইচ্ছা, না দেবেন তো না দেবেন। এখানেও আমাদের ডিউ কিন্তু সেরকম একটা কথা, অর্থাৎ তার কিন্তু লালসা ছিল ডাউরির প্রতি। হ্যাঁ, ডাউরি মানে কি, ডাউরি মানে, ডাউরি মানে হচ্ছে পণ, ডাউরি মানে হচ্ছে পণ, পণের জন্য তার কিন্তু প্রিটেন্স নেই, তার মানে কিন্তু এখানে অপোজিট কিছু বলতে চাইছে সে, তার কিন্তু প্রিটেন্স আছে। উইল বি ডিসঅ্যালাউড দো হিজ ফেয়ার ডটার সেলফ, শুধু কি চাইছে সে, তার সেই ফেয়ার ডটার যাকে সে উ করে তাকে চাইছে শুধু, অ্যাজ ইফ অ্যাবাউট অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, যেটা কিনা সে প্রথমে বলেছে সেটাই হচ্ছে তার এম, অবজেক্ট, উদ্দেশ্য, সে শুধুমাত্র তার মেয়েকেই চাইছে, ডাউরিটা দাও না দাও। কিন্তু এই যে মিউনিফিসেন্ট শব্দটা উল্লেখ করেছে যে তোমার মাস্টার তো আমি জানি উদার প্রকৃতির মানুষ, আবার বলছে আমার ডাউরির লোভ নেই, আমি শুধু মেয়েকে, এই সুন্দর মেয়েকে যাকে আমি ভালোবাসি তাকেই বিয়ে করতে চাইছি। এখানে
নে উইল গো টুগেদার ডাউনসাইড, এইখানটায় এসে নে শব্দটা ব্যবহার করেছেন আমাদের স্পিকার। আমাদের মেসেঞ্জার এত সময় ধরে একটু বিরক্তিবোধ, ইরিটেটেড, মানে একটু বিরক্ত, একটু রাগ যেন হচ্ছে। ওই যে উঠতে বলেছে, নিচে চলো, ওদের সাথে কথা বলবো, ও যেন একটু পালাতে চাইছিল, যেন একটু তাড়াতাড়ি যেতে চাইছিল। তখন বলছে যা, না না না, ওটা করো না, দাঁড়াও, ওয়েট ওয়েট, উইল গো টুগেদার, একসাথে যাব, নিচেই একসাথে যাব, আগে যেও না। ও উনিও যেন আমাদের মতো একটু বিরক্ত। হ্যাঁ, একটু বিরক্ত। কি সবাইকে একটু বিরক্ত লাগছে তো, যে এত সুন্দর একটা মানুষ, যে মানুষটা এত সময় ধরে যে স্বভাবের কথা বলা হয়েছে পুরোটাই কিন্তু ভালো একটা স্বভাব, সেই মানুষটাকে সে মেরে ফেলেছে। মেরে ফেলার পরেও এখনো বর্ণনা করতে চাইছে, এখনো নিজের ভালো মানুষই দেখাতে চাইছে। আসলে কবি কি করছে দেখো, কবি আদ্যপান্ত বর্ণনা করছে তার ডিউকের মিসেসের ভালো ভালো গুণগুলো, আবার সেই ভালো গুণ থাকার সত্ত্বেও তাকে মরতে হচ্ছে। অর্থাৎ সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে পিতৃতন্ত্র সমাজে প্রচলিত ছিল, তার বিরুদ্ধেই কিন্তু তার স্ট্রাগল ইন দিস পোয়েম, সেটাই কিন্তু এখানে প্রকাশ। যে আসলে এখানেই আইরনি কবিতা, যে যেটা তিনি বর্ণনা করছে সেটা বলতে চাইছেন না, তার অপোজিট কিন্তু এক্সপ্লানেশনটা কিন্তু দিতে চাইছে। বেশ, এখনো দেখো বিরক্ত করতেই চলেছে, এখনো বিরক্ত করেই চলেছে। কি বলছে, নোটিস নেপচুন, নেপচুনকে দেখো, একটা একটা ভাস্কর্য, একটা একটা স্ট্যাচু করা আছে, নেপচুনের স্ট্যাচু। নেপচুনকে আমরা সবাই জানি, নেপচুন হচ্ছে প্রাচীন রোমানদের, রোমান সভ্যতায়, প্রাচীন রোমান সভ্যতায় সমুদ্রের দেবতা, তাই তো, সমুদ্রের দেবতা হিসাবে নেপচুনকে মানা হতো। সে বলছে নেপচুনকে দেখো, নেপচুনের স্ট্যাচুকে দেখো, ওই দেখো আমার কি একটা মূল্যবান, দেখো লেখা আছে, দো টেমিং এ হর্সি হর্স, একটা সমুদ্র ঘোড়াকে টেম করছে। টেম করছে মানে কি, টেম করা মানে কি, হ্যাঁ, কন্ট্রোল করছে। থট এ রেয়ারিটি, আর এটা একটা রেয়ার একটা স্ট্যাচু, এটা তুমি দেখবে না সচরাচর, এত সুন্দর একটা। হ্যাঁ, কে ক্রিয়েট করে, ক্লস অফ ইন্সব্রাগ, অ্যানাদার ইমাজিনেটিভ নেম, হচ্ছে স্কাল্পচার, ভাস্কর। হ্যাঁ, কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, ব্রোঞ্জের মূর্তি ক্রিয়েট করেছে আমাদের। হুম, এটা কিন্তু ব্রোঞ্জ। তাহলে আমরা কবিতা শেষ করলাম এখানে, আমাদের আর কিছু বলার নেই, বলবো না, অনেকটা আলোচনা আমরা করলাম। তো মোটামুটি আমরা দেখলাম যে রবার্ট ব্রাউনের সেই নিপুণ দক্ষতা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তো আমি সমস্ত আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপাতত। আমরা আবার, আমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা এটা খুব ভালো করে পড়বে, পড়ার পরে যদি কারো কিছু মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে?